16ই ডিসেম্বর 2024 সাল। এই দিবসটিকে জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করার জন্য, এই দিবসটিকে একটি আন্তর্জাতিকতা দেওয়ার জন্যে এবারে যিনি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান রূপে দায়িত্বরত আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি একজন মেহমানকে আমন্ত্রণ জানিয়েছেন, সম্মানিত মেহমান। তিনি কে? সেই দ্বীপরাষ্ট্রটির নাম পূর্ব তিমুর। এই রাষ্ট্রটি দীর্ঘদিন পৃথিবীর বৃহত্তম মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়ার অধীন ছিল। আপনারা জানেন যে ইন্দোনেশিয়াতে প্রায় 12,500 দ্বীপ রয়েছে। এটি একটা দ্বীপরাষ্ট্র। ছোট দ্বীপ রয়েছে। জাপানেও অসংখ্য দ্বীপ রয়েছে, কিন্তু ইন্দোনেশিয়ার দ্বীপের সংখ্যা বেশি এবং বৈচিত্র্যময়। তো এইরকম একটা ছোট্ট দ্বীপের নাম হলো, অলমোস্ট শতকরা 99% লোক খ্রিস্টান, এবং এরা একসময় খ্রিস্টান ছিলেন না। এই অঞ্চলটি এবং এই যে দ্বীপটি দীর্ঘদিন ধরে পর্তুগিজরা দখল করে রাখে। আজকের যে পর্তুগাল, লিসবন। তো এই পর্তুগিজরা শত বছর ধরে তারা এই দ্বীপকে কেন্দ্র করে ভারত মহাসাগরে নানা রকম কর্মকাণ্ড করে। একটা সময় তারা শুধুই ডাকাতি করত, পর্তুগিজরা। আমাদের এই অঞ্চলে এসেও তারা ডাকাতি করে গেছে, এবং এদের একটা সিন্ডিকেট ছিল। মানে তারা নিজেরা ডাকাতি করতো এবং তাদের সেই ডাকাতিপনার দস্যু হিসেবে তারা মগদেরকে ব্যবহার করত, তারপর রোহিঙ্গাদেরকে ব্যবহার করত এবং ডাকাতির জিনিসপত্র এদের সাথে ভাগাভাগি করত। এবং এদের এই দস্যুবৃত্তি, এটি সম্রাট আওরঙ্গজেব তিনি নৌবাহিনী গঠন করে একদম এদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দেন। তো বাংলাদেশ থেকে এবং ভারত মহাসাগরে যে অঞ্চলটি মোগল সম্রাট আওরঙ্গজেবের অধীন ছিল, সেই অঞ্চলে এই ডাকাতি বন্ধ হয়ে যায়। তখন তারা আরও ভিতরে ছোট দ্বীপরাষ্ট্রে গিয়ে এই তৎপরতা চালাতে থাকে। তারাও ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করেছিল, মানে ব্যবসা বাণিজ্য, ডাকাতির পাশাপাশি ব্যবসা বাণিজ্য করারও তাদের এই ব্যবসার ক্ষেত্রে তাদের বেশ কয়েকটি রাষ্ট্র প্রতিদ্বন্দ্বী ছিল। যেমন নেদারল্যান্ডের যারা অধিবাসী ডাচ, তারাও সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি করেছিলেন। তারপর ডেনমার্কের ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, ইংরেজদের তো ছিলই, এবং সবচেয়ে বেশি ছিল ফ্রান্সের। তো ডাচরা যেটা করতে সেটা হলো ওলান্দাস ওই নামে। এবং সেই যা হোক, এখন তারা এই ডাকাতি বাদ দিয়ে মাটিতে তারা দেখা গেল ভারত মহাসাগরের যে সকল ছোট দ্বীপ, উপদ্বীপ, এমনকি ভারতের বড় যেমন আপনার ধরুন কলকাতা, তারপরে মুম্বাই, এই সকল এলাকাতে তাদের বড় ব্যবসা প্রতিষ্ঠান ছিল। আল্টিমেটলি তারা প্রতিযোগিতায় শক্তিমত্তা ইংরেজদের সাথেও পারে না, ফ্রান্সের সাথেও পারে না। তো যাই হোক, তারা এই অঞ্চল ছেড়ে একেবারে ভারত মহাসাগরে তাদের বেশ কয়েকটি যে দুর্গ রয়েছে সে অন্যতম। তো এখন যে সময়টিতে তারা এই জায়গা দখল করেছিল, ওই সময়টিতে তাদের এই কর্মকাণ্ডের সঙ্গে ইউরোপের যে ধর্মপ্রচারক যারা ছিলেন তারা দল বেঁধে আসতেন। ইংরেজরা ছিল সেখানেও আসতেন, পর্তুগিজরা যেখানে ছিল সেখানেও ধর্মপ্রচারকরা আসতেন। ফলে অনেক জায়গাতে, দুর্গম এলাকাতে আপনি খ্রিস্টানদের চার্চ দেখতে পাবেন, এবং অনেক জায়গাতে আপনি দেখতে পারবেন যে হয়ে গিয়েছে। ভারতে প্রচুর এলাকা রয়েছে খ্রিস্টান প্রধান। আমাদের দেশে অবাক হয়ে যাবেন যে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামের একদম গহীন অরণ্যে তাদের ঘাঁটি আছে, এবং এই ঘাঁটিগুলো সেই ইংরেজ জমানাতে, পর্তুগিজ জমানাতে এগুলো তৈরি করা হয়েছিল। তো এসব তাদের যে কর্মকাণ্ড, খ্রিস্টান ধর্ম প্রচারের যে তৎপরতা, এর ধারাবাহিকতায় এই ছোট্ট দ্বীপটি সেখানে খ্রিস্টান জনগোষ্ঠী প্রাধান্য লাভ করে। এরপর এখানে ফ্রান্সের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় পর্তুগিজদের পরিবর্তে। দ্বীপটি দখল করে নেয়, কিন্তু যখনই দখল করে নেয়, সঙ্গে সমস্ত পশ্চিমা দুনিয়া তারা এক হয়ে যায়, এবং এখানে ছোট্ট একটি দ্বীপরাষ্ট্র যার আয়তন মাত্র 15,000 বর্গ কিলোমিটার, আমাদের দেশের ছোট্ট একটা জেলার মতো। আর লোক সংখ্যা যদি ধরেন 13 লাখ সামথিং। তো সেই 13 লাখ জনগোষ্ঠীর মধ্যে আমাদের দেশের একটা উপজেলার মতো, বড় একটা উপজেলার মতো জনসংখ্যা, আর আয়তনে ছোট্ট একটা জেলার মতো 15,000 বর্গ কিলোমিটার। তো এই দেশে বিদ্রোহীদেরকে শস্ত্র দিয়ে এই পশ্চিমারা রীতিমতো ইন্দোনেশিয়া বাহিনীর বিরুদ্ধে গেরিলা যুদ্ধ শুরু করে দেয়, এবং যতটা না যুদ্ধ, প্রচার এবং প্রোপাগান্ডা চালানো হলো পশ্চিমা মিডিয়াতে, এবং জাতিসংঘ থেকে শুরু করে অন্যান্য আন্তর্জাতিক যে সংগঠন, তাদেরকে বলতে গেলে কনভিন্স করে, বাধ্য করে এই ইন্দোনেশিয়া থেকে এই দ্বীপটিকে, মুসলমান একটি রাষ্ট্রের কাছ থেকে এই দ্বীপটিকে বিচ্ছিন্ন করে এখানে একটি খ্রিস্টান রাজ্য বা রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়, এবং সেই রাষ্ট্রের মহামহিম এই বিজয়ের মাসে এসে মেহমানে আজিম, প্রধান মেহমান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতকে শক্তিশালী করেছেন। এখানে একটা বিষয় যে পূর্ব তিমুর প্রথমত খ্রিস্টান রাষ্ট্র, দ্বিতীয়ত এই রাষ্ট্রের এখন যিনি আছেন রাষ্ট্রপতি, তিনি একসময় এখানকার প্রধানমন্ত্রী ছিলেন, এবং ওই যে আন্দোলন হয়েছিল গুশমাও, তিনি ছিলেন আন্দোলনের নেতা এটাকে খ্রিস্টান রাজ্য বানানোর জন্য। তখন সেই গুশমাওয়ের দক্ষিণ হস্ত ছিলেন এই বর্তমান এই ভদ্রলোককে আবার তার কৃতকর্মের জন্য, যে তিনি একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, 99% জনগোষ্ঠীর ধর্মবোধ খ্রিস্টানিজমকে তিনি আফোল্ড করেছেন,
এবং ইন্দোনেশিয়ার মতো একটা দখলদার বাহিনীকে তিনি পরাস্ত করার জন্য পশ্চিমাদের সহযোগিতা করেছেন এবং বিশ্বের খ্রিস্টান সম্প্রদায়কে তিনি রক্ষা করেছেন। এইজন্য তাকে শান্তিতে তিনি বিরাট শান্তি পুরস্কার দেওয়া হয়েছে। ভালো কথা। আর আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন এবং কপালের কি সুন্দর লিখন দেখুন, সেই পূর্ব তিমুরে যিনি আছেন তিনি সেখানে রাষ্ট্রপ্রধান। আর এখন আমাদের দেশে ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল পুরস্কার পেয়ে তিনিও সরকার প্রধান। রাষ্ট্রপ্রধান একজন আছেন বটে, বাট এখন তিনি ধরে নেওয়া হয় যে সরকার এবং রাষ্ট্র দুটিরই সকল ক্ষমতার তিনি প্রতিভূ। আর এই দুজনের মধ্যে ব্যক্তিগত বন্ধুত্ব আছে, পরিচয় আছে, বন্ধুত্ব আছে, তারা নোবেল পুরস্কার পেয়েছে একই পরিবারের। আনবেন এটি স্বাভাবিক এবং তিনিও অর্থাৎ পূর্ব তিমুরের যে রাষ্ট্রপতি আছেন, আগামী দিনে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে তাদের দেশে নিমন্ত্রণ করে নেন, তাদের দেশের সম্মানিত নাগরিকত্ব প্রদান করেন বা তাদের দেশের কোনো বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে মনোনীত করেন, এটা অস্বাভাবিক কিছু না। এটা হতে পারে, ব্যক্তিগত বন্ধুত্ব এইরকমই হয়। তো সেই ব্যক্তিগত বন্ধুত্বের কারণেই মূলত আমাদের এই বিজয় দিবসে তাকে আনা হয়েছে। এটা নিয়ে আমাদের কোনো কথা ছিল না এবং কথা থাকার কথা নয়। কিন্তু সমস্যা হয়ে গেছে যে সাবেক প্রধানমন্ত্রী তো শেখ হাসিনা একজন ট্রাস্ট করে তিনি অনেক কথা বলে ফেলতেন, যেগুলো অপ্রিয়, কোনো ক্ষেত্রে অশ্রাব্য, কোনো ক্ষেত্রে অবমাননাকর, বাট বেশিরভাগ ক্ষেত্রে নিরেট সত্য। তো তিনি একবার বলে ফেলেছিলেন যে বাংলাদেশকে নিয়ে পশ্চিমারা চক্রান্ত করছে। এই রাষ্ট্রটি ভেঙে এই রাষ্ট্রের একটি অংশকে পূর্ব তিমুরের মতো একটি খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট্র বানার চেষ্টা চালাচ্ছে, খ্রিস্টান দুনিয়া চেষ্টা চালাচ্ছে। এবং তিনি স্পষ্টতই চট্টগ্রামের একটি অংশ, তারপর ভারতের একটি অংশ এবং মায়ানমারের একটি অংশকে একত্র করে তারপর সেখানে কিভাবে খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা করা যায়, এই বিষয়ে যে বিদেশে তৎপরতা দীর্ঘদিন ধরে চলছে, রাষ্ট্র যেগুলোকে প্রচার করছে না, সেটা জুমল্যান্ড নামে যে রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আপনি কিছু মানুষ গেরিলারা দেশে দেশের বাইরে কী তৎপরতা চালাচ্ছে, এটি বান্দরবন, খাগড়াছড়ি, তারপর রাঙামাটি, এই অঞ্চলগুলোতে পার্বত্য এলাকাতে যেকোনো একটা অবধ শিশুকে জিজ্ঞেস করলে তারা বলেছে, আর অনেক কিছু। তো সেই কাণ্ডকে, কর্মকাণ্ডকে তিনি উল্লেখ করে সাবেক প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন যে এরকম দেশের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। তিনি আরও বলেছিলেন যে বাংলাদেশে একটা দুর্ভিক্ষ আসবে, সেটা জুন জুলাই মাসে তিনি বলেছিলেন। আসলে এখানে দুর্ভিক্ষ তো এসেছেই, তো সেটা কী দুর্ভিক্ষ বলবেন, গণতন্ত্রের দুর্ভিক্ষ বা আরও অনেক কিছু। সেই বক্তব্যটা ইতিহাসে হারিয়ে গিয়েছে। আমরা সবাই মনে করেছি যে ওনার তো ছোটখাটো মানুষ, কখন কাকে কী বলে ফেলেন। কিন্তু যখন দেখা গেল যে এই জুলাই আগস্ট বিপ্লবের পর আমাদের প্রথম বিজয় দিবসে দুনিয়ার অন্য কোনো মানুষকে বাদ দিয়ে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে আনলেন। তিনি ইচ্ছে করলে বারাক ওবামাকে আনতে পারতেন, হিলারি ক্লিনটনকে আনতে পারতেন, এমনকি তিনি জো বাইডেনকে আনতে পারতেন। তাহলে বোঝা যেত এটা তার একটা পার্সোনাল ফ্রেন্ডশিপ, তার সঙ্গে বন্ধুত্ব রয়েছে। তিনি ফ্রান্সের যে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, তার সঙ্গে তো তার ভালো সম্পর্ক। তিনি ইচ্ছা করলে তাকেও এই জায়গাটাতে আনতে পারতেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী যদি বলতেন শাহবাজ শরীফকে তিনি এসে গেছেন, তাকে আবার আনা যেতে পারত। তো সেটা উনি করতে পারতেন, ওনার ব্যক্তিগত সেই সম্পর্ক আছে। কিন্তু সব কিছু বাদ দিয়ে তিনি যখন সেই পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে বাংলাদেশে আনলেন, তখন আমরা এমনি সন্দেহপ্রবণ মানুষ, আমাদের দেশে দুর্মুখের সংখ্যা খুব বেশি, সমালোচনা করতে আমরা খুবই পছন্দ করি, শুনতেও আমরা খুবই পছন্দ করি। ফলে কী হলো, আমরা খুঁজে ওই যে আগের যে পছন্দ করি না, আওয়ামী লীগের রেজিমকে পছন্দ করি না, ছাত্রলীগকে পছন্দ করি না, তাদের দুঃশাসনকে স্মরণ করতে চাই না। কিন্তু যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা খোঁটা দেওয়া দরকার, তাকে একটু চাপের মধ্যে রাখা দরকার, এজন্য খুঁজে আমরা সেই শেখ হাসিনার বক্তব্য বের করেছি এবং বলার চেষ্টা করছি, দেখো কী হতে যাচ্ছে। হ্যাঁ, বিপ্লব করেছিলে বা যে রাস্তায় আত্মাহুতি দিয়েছিলে, এজন্যে ১৬ই ডিসেম্বর তারিখে একেবারে দুনিয়ার অন্য কোনো মানুষ বাদ দিয়ে রাষ্ট্রের প্রধান এবং এই খ্রিস্টান রাষ্ট্রটি জোর করে তৈরি করা হয়েছিল বা করেছিল পশ্চিমারা এবং আরেকটি মুসলমান রাষ্ট্রের কাছ থেকে ছিনিয়ে দিয়ে। তো সেক্ষেত্রে বাংলাদেশের ৯৭% মুসলিম রাষ্ট্র, মানে মুসলিম সম্প্রদায় অধ্যুষিত রাষ্ট্র, তো তাদেরকে বঞ্চিত করে যদি পশ্চিমারা এরকম একটা চক্রান্ত চালায়, তখন কি হবে? এগুলো নিয়ে কিন্তু আমাদের যারা ইসলামপন্থী আলেম রয়েছেন, ওলামা রয়েছেন, আমি আজকে এটা বলতে চাচ্ছিলাম না, কিন্তু এটি না প্রচুর কথাবার্তা হচ্ছে। ওয়াজের ময়দানে ফাটিয়ে যাদের লক্ষ লক্ষ ভক্ত অনুরাগী রয়েছেন, তারা এই বিষয়টি নিয়ে এতটা বিষোদ্গার করছে, তখন মনে হলো যে আমাদের যারা সাধারণ আমজনতা রয়েছেন, যারা হয়তো মাহফিলে যান না, কিন্তু এই যে হুজুরদের যে বক্তব্যটি অন বিহাফ অফ দেম, তাদের পক্ষে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন।